নোয়াখালীর হাতিয়ায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ নিয়ে ধোঁয়াশা। হামলায় আহতের কয়েক ঘন্টা পর শ্লীলতাহানির দাবি ভুক্তভোগীর, মামলা হয়নি এখনো। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই। সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। খুলনা বিভাগের জামায়াতের বড় বিজয়, ধরাশায়ী বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী, নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডকে দুষছেন অনেকে। দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এটি আমাদের বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। নাটোরের লালপুরে নির্বাচন পরবর্তী সংঘাতে আহত 7। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশন ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ গ্যাস সরবরাহ, ভোগান্তি। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না। যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে ভুক্তভোগী নারী হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কয়েক ঘন্টা পর দাবি করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। এদিকে চিকিৎসক জানিয়েছেন থানায় মামলা না হওয়ায় এখনো শারীরিক পরীক্ষা করা হয়নি। পুলিশ জানিয়েছে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলমান। শনিবার দুপুরে 250 শয্যা হাসপাতালে প্রথমে মারধরের ঘটনায় চিকিৎসা নিতে আসেন নোয়াখালীর হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের নলেরচর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এই 3 সন্তানের জননী। পরবর্তীতে চিকিৎসকের কাছে অভিযোগ করেন ধর্ষণের শিকার হয়েছেন তিনি। পরে তাকে জরুরি বিভাগ থেকে গাইনি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। একজন ভিকটিমের এক্সামিনেশন করার জন্য আমাদের থানা থেকে একটা রিকুইজিশন লাগে এবং রিকুইজিশনটা একমাত্র থানা থেকে তখনই পাঠাতে পারবে যখন ওনারা সেখানে একটি ফর্মাল অভিযোগ করবেন। আমরা এখন পর্যন্ত থানা থেকে কোনো রিকুইজিশন পাইনি। যেহেতু রিকুইজিশন পাইনি, সেই রিকুইজিশন নাম্বার এবং যে মামলা নাম্বার সেটা অনুযায়ী আমরা স্যাম্পলটা পাঠাই। সে কারণে আমরা সেই প্রক্রিয়াতে এখনো স্টার্ট করতে পারিনি। ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাতে 3 ব্যক্তি তার ঘরে প্রবেশ করে। এ সময় তার স্বামীকে বেঁধে রাখা হয়। 3 জনের একজন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি। দাবি করেন এবারের নির্বাচনে শাপলাকলি প্রতীকে ভোট দেয় এই হামলা চালানো হয়। আমার স্বামী সহকারে আমি কেসিং রুমে ফলাতাম, সেইখান থেকে আমার নিয়ে এসে আমার স্বামীরে থুইয়েছে। তো কে গেছে, একজন গেছে, 2 জন, একজন দরজা দড়ি খারিছে, এমরান দরজা দড়ি খারিছে, রহমান নির্যাতন করছে। তবে অভিযোগকারীর পাশের রুমে থাকা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান এমন কোনো ঘটনা টের পাননি তারা। এটা আমি হেতের কথা আমি কি জানি, আমার মনের কথা হেতে জানে না, আমার হেতার মনের কথা আমি জানি। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওই যে 3টা ছেলের কথা বলছে, আব্দুর রহমান সহ রুবেল, ইমরান, এর আগে আসছে কি মনে হয় আপনার থেকে? না। হ্যাঁ, এটা আমার জালের বাসা, এটা আমার বাসা, কিন্তু আমরা এই ধরনের মিথ্যা কথা বলবো না। কেউ আসে নাই এবং কেউ জ্বালাতনও করে না, কেউ কিছু বলে না। এদিকে স্থানীয় যুবক রহমান তার বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। উল্টো প্রতিপক্ষের লোকজনই তার উপরে হামলা চালিয়েছে। আমি এটা করি না, এটা সব বানোয়াট, সব মিথ্যা মামলা, সব ষড়যন্ত্র চলছে আমার উপরে। আমি আইনজীবী ঢুকার জন্য আমার 1 লাখ টাকা অফার করছি, 1 লাখ টাকা দেবো, 50,000 টাকা দেবো, তুমি আইনজীবীতে চলে আসো। হাতিয়া জুড়ে হামলা, নির্যাতন সহ ধর্ষণের অভিযোগ তুলে সেনা অভিযানের দাবি জানান 11 দলীয় জোট থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ। ধর্ষণের খবর পেলাম, সানন্দী ইউনিয়নে 2টা ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধুমাত্র শাপলাকলিতে ভোট দেওয়া তাদের অপরাধ। এই ব্যাপারে প্রশাসনকে বারবার বলার পরও প্রশাসন কোনো ধরনের অ্যাকশন নিচ্ছে না। হাতিয়াতে অতি দ্রুত সেনাবাহিনী মোতায়েন করে অস্ত্র উদ্ধার করা দরকার। রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন উপজেলা বিএনপির নেতারা। ওই নারী স্বীকার করছেন এই রহিম বিএনপির রাজনীতি করে না, উনি আওয়ামী লীগের রাজনীতি করেন। এবং গত নির্বাচনও আমরা খবর নিয়ে দেখলাম, গত নির্বাচনও এই রহিম কখনো বিএনপির ধানের শীষের পক্ষে ইলেকশন করেন নাই। হাতিয়া পুলিশ জানায় প্রকৃত ঘটনা জানতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। এটা এক্সাজারেশন, অতিরঞ্জন, আপনার প্রোপাগান্ডা, ওই যে দৃষ্টি আকর্ষণের জন্য আর কি, এটাকে করার জন্য, ইস্যু করার জন্য জাস্ট দে আর ট্রাইং। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
এই মামলার বিষয়ে আরো কিছু তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুতাসিম বিল্লাহ সবুজ। আমরা যাচ্ছি তার কাছে। সবুজ, মামলা করার বিষয়ে ওই গৃহবধূর পরিবার ও পুলিশ কি বলছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে আমি এখন আছি নোয়াখালী যে সদর হাসপাতাল, যেখানে নির্যাতিত যে নারী সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তো আমি তার স্বজনদের সাথে কথা বলেছি এবং যে ঘটনাটি যেখানে ঘটেছে হাতিয়া উপজেলা, সেই হাতিয়া থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি। হাতিয়া থানার কর্মকর্তা যিনি বলছেন যে আসলে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি, তবে তারা বসে নেই, তারা ঘটনাস্থলে গিয়েছেন এবং তদন্ত করছেন এবং তারা তাদের মতো করে তদন্ত করে দেখছেন যে সেখানে আসলে কি ঘটেছে এবং কারা অপরাধী সেটি আসলে দেখছেন। আর এছাড়া নির্যাতিত যে নারী, সেখানে আমি হসপিটালে কথা বলছি, তারাও বলছেন যে আসলে তারা এখনো চিকিৎসাধীন রয়েছেন, তারা নোয়াখালী রয়েছেন এখানে এই পারে, আর যেহেতু ওটা থানা ও নদীর ওই পারে, তারা আসলে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আর এছাড়া আমি যে আবাসিক মেডিকেল অফিসার, আমি হাসপাতাল তার সাথে কথা বলি, তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো অভিযোগ হয়নি বা মামলা হয়নি বা তাদের কাছে কোনো রিকুইজিশন আসেনি, সেজন্য আসলে ওই যে নারীর যে নির্যাতনের বা শ্লীলতাহানির যে ঘটনার যে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেটি আসলে তারা শুরু করতে পারেননি। তবে আসলে বিষয়টি একটি যেটি আসলে আমরা দেখছিলাম বা ধূম্রজালের সৃষ্টি হয়েছে। একদিকে যে নারী বলছেন তাকে নির্যাতন করা হয়েছে, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ রহমান, তিনিও আসলে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তিনি আমাদেরকে তার প্রেসক্রিপশন সেটি দেখিয়েছেন এবং দেখা যাচ্ছে তিনি বলছেন যে ঘটনা যখন ঘটেছে, অর্থাৎ নারী যেটি অভিযোগ করেছেন শনিবার রাত 11টায় ঘটনাটি ঘটেছে, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ রহমান, তিনিও আসলে বলছেন যে তিনি রাত 10:30টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তিনি হাসপাতালের যে কাগজপত্র সেটি আসলে আমাদেরকে দেখিয়েছেন। তো আসলে সব দলই এখানে যে আব্দুল হান্নান মাসুদ, তিনি অভিযোগ করেছেন যে নারীকে নির্যাতন করা হয়েছে, তবে তিনিও বলছেন যে দোষী যে হোক তার শাস্তি দাবি করছে। অন্যদিকে যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারাও বলছেন যে দোষী হোক তার শাস্তি দাবি করছেন। অন্যদিকে আসলে সবাই বলছেন যে ঘটনা যাই হোক, তদন্ত করে যে দোষী হোক তার যেন উপযুক্ত বিচার করা, শাস্তি দেওয়া হয়। সবুজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36 আসনের মধ্যে 25টিতেই জয় পেয়েছে জামায়াত। যদিও সংসদে যাওয়ার টিকিট পাননি দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অন্যদিকে বিএনপি 11টি আসনে জয় পেলেও হেভিওয়েট অনেক প্রার্থী ধরাশয়ী হয়েছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বিরোধী কাজে ভোটারদের দূরে সরিয়ে দিয়েছে বলে মনে করেন ধানের শীষের পরাজিত প্রার্থীরা। গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে ধরাশায়ী হয়েছেন বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী। বিভাগের 36টি আসনের 25টি দখলে নিয়েছে জামায়াত। বিভাগে ভালো করলেও খুলনা জেলায় তেমন সুবিধা করতে পারেনি দাঁড়িপাল্লা। জেলার 6টি আসনের মধ্যে 2টিতে জয় পেয়েছে তারা। যদিও ধানের শীষের ঘাঁটি খুলনা 2 আসনে হানা দিয়ে বিএনপির শক্তি অনেকটা দুর্বল করে দিয়েছে। যখনই আমরা বিভক্ত হয়েছি তখনই কেন্দ্রের দায়িত্ব ছিল বিএনপির এই সমস্যাগুলো সমাধান করা। দীর্ঘ সময় বিভক্তির জায়গা থেকে রাখা এবং এটি আমাদের বিপর্যয়ের অন্যতম কারণ হতে পারে। সাতক্ষীরার 4টি আসনের সবগুলোতেই পরাজিত হয়েছে বিএনপি। জামায়াতের বিজয়ী প্রার্থীর দাবি প্রতিপক্ষ দলের সাংগঠনিক দুর্বলতাই এগিয়ে রেখেছে তাকে। দীর্ঘদিন সাতক্ষীরার জামাতের পরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম, হত্যা, এটার প্রতি মানুষের একটা সিম্প্যাথি বা মানুষের একটি সহানুভূতি এবং ভালোবাসা সৃষ্টি হয়েছে। সর্বোপরি এখানে সংগঠনের মজবুতিও ভালো। বাগেরহাটে 4টি আসনের মধ্যে বিএনপি জিতেছে মাত্র 1টিতে। নড়াইলে 2টি আসন ভাগাভাগি করে নিয়েছে বিএনপি ও জামায়াত। ঝিনাইদহ ও যশোরে 1টি করে আসন জিতেছে বিএনপি। কুষ্টিয়াতেও সুবিধা করতে পারেনি ধানের শীষ। অন্যদিকে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সবগুলো আসনেই পরাজিত হয়েছে বিএনপি। বিভাগের মধ্যে ব্যতিক্রম শুধু মাগুরা জেলা, যেখানে 2টি আসনই পেয়েছে বিএনপি। খুলনা বিভাগে দাঁড়িপাল্লার ভূমিধস বিজয়ের মধ্যেও জামায়াত নেতাকর্মীদের মাঝে হতাশা ছড়িয়েছে দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের হার। 2001 সালে খুলনা 5 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যের পরাজয় মেনে নিতে পারছেন না দলের নেতাকর্মীরা। সনাতন সম্প্রদায়ের ভোট না পাওয়া ও কালো টাকার কাছে হেরেছেন বলে অভিযোগ জামায়াত নেতার। বিভিন্ন ব্যাংকের মাধ্যমে টাকা সেখানে উত্তোলন হয়েছে এবং এলাকায় ব্যাপক টাকা যে বিলি হয়েছে, এটা তো আমাদের প্রত্যক্ষ। খুলনা বিভাগে ভোটের মাঠে লড়াই করেছেন মোট 203 জন প্রার্থী।
আল এহসান, যমুনা নিউজ, খুলনা। নাটোরের লালপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 7 জন আহত হয়েছে। শনিবার রাতে উপজেলার ওয়ালিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নির্বাচনী বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। নাটোর 1 আসনে বিএনপির বিজয়ী প্রার্থী ফারজানা শারমিন পুতুল এবং স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সমর্থকদের মধ্যে এক পর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। ভাঙচুর করা হয় 2টি মোটরসাইকেল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর 2 সমর্থক একটি দোকানে আশ্রয় নিলে প্রতিপক্ষের লোকজন তাদের অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। পরে অভিযান চালিয়ে ওই দোকান থেকে পিস্তল, 5 রাউন্ড গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথ বাহিনী। সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি স্টেশনে হামলা ভাঙচুরের ঘটনায় এখনো বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে বন্ধ রয়েছে হাজার হাজার সিএনজি চালিত অটোরিকশা, বাস, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন যানবাহন। বিপাকে পড়েছেন যাত্রী ও চালকরা। এর আগে শুক্রবার রাত 1:45টার দিকে সিরাজগঞ্জ শহরের শিয়ালকোল এলাকার এলবার্টস সিএনজি স্টেশনে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা মুখে কালো কাপড় বেঁধে বিভিন্ন অস্ত্র নিয়ে স্টেশনে 3টি ডিসপেন্সার মেশিন, জেনারেটর মেশিন ও আরএমএস রুম ভাঙচুর করে। গাড়ি বন্ধ হয়ে আছে, আমাদের ইনকাম বন্ধ, আমাদের পরিবারের সমস্যা। এই আমরা কয়দিন বন্ধ থাকবো তার তো কোনো গ্যারান্টি নাই। ইমার্জেন্সি অনেক যাত্রী অনেক জায়গায় যাইতে হয়, কিন্তু তারাও যাইতে পারতেছে না, গাড়ি নাই। যারা ভাঙছে তারা যেই দলেরই হোক তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। 3টা ডিসপেন্সারি বাতিল, এরা নতুন করে আনতে হবে। 3টা পরে 1 কোটি টাকার উপরেই দাম। জাতীয় পার্টির দুর্গখ্যাত কুড়িগ্রামে 4টি আসনে জামায়াতের হানা। জামানত হারিয়েছে 18 জন প্রার্থী। কোন্দল, জনবিচ্ছিন্নতা আর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় রাজনৈতিক দলগুলোর এমন পরাজয় বলে মনে করছে সচেতন মহল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 28 জন প্রার্থী। তবে এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 18 জন প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন কুড়িগ্রাম 1 আসনে 3 জন, কুড়িগ্রাম 2 আসনে 7 জন, কুড়িগ্রাম 3 আসনে 3 জন এবং কুড়িগ্রাম 4 আসনের 5 প্রার্থী। জাতীয় পার্টির ঘাঁটি খ্যাত জেলার 4টি আসনেই বিএনপি ও জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীদের হারিয়ে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থীরা। জেলা থেকে উপজেলা পর্যায়ে অন্তর্কোন্দল, অবিশ্বাস, জনবিচ্ছিন্নতা, প্রতিশ্রুতি বাস্তবায়ন না করাকে ভরাডুবির কারণ বলে মনে করছেন ভোটার সহ সচেতন মহল। অনেক এমপি মন্ত্রী দেখেছি কুড়িগ্রাম জেলায় যে তারা অনেক আশ্বাস দিছে, কিন্তু কথা অনুযায়ী সেটা বাস্তবায়ন হয় নাই। এমপি মন্ত্রীরা ছিল, ওনারা নিজেদের উন্নয়ন করেছে, জেলা কোনো উন্নয়ন করে নাই। এখানে এজেন্ট সংকট, ওদের আর সমর্থন নাই, ভোট নাই, যার কারণে ওরা উপস্থিতি হয়নি এখানে। জনগণের সাথে সম্পৃক্তহীনতা, 2 নম্বর যে প্রতিশ্রুতিগুলো বিগত সময় দিয়ে সেগুলো পূরণ না করা, যে কর্মী বাহিনী নিয়ে তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছে, এই কর্মী বাহিনীর উপর জনগণের কোনো আস্থা ছিল না, বিশ্বাস করতে পারিনি। 4 শতাধিক চর বেষ্টিত জেলাটিতে যোগাযোগ ব্যবস্থা, নদী ভাঙন, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস সহ নানা সমস্যা রয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে বালুময় অঞ্চলটিকে এগিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। চিকিৎসা এবং শিক্ষা ভার্সেস আমাদের যে কর্মসংস্থানের যে অভাব ছিল, এটা যেন উনি যে কমিটমেন্টগুলো মানুষের কাছে করেছে, এটা যেন তোমার হলো নিজে আল্লাহ তাকে স্বাবলম্বী করে। চাঁদা মুক্ত এবং তোমার দুর্নীতি মুক্ত সমাজ গড়তে চাই আমরা। আর মাদক মুক্ত, মাদক যেন আমাদের কুড়িগ্রামে না থাকে, এই দিক দিয়ে আমরা সজাগ থাকবো এবং সচেতন থাকবো। নবনির্বাচিত এনসিপির এই সংসদ সদস্য বলেন, বিরোধী দলে থাকলেও জেলার উন্নয়ন বাধাগ্রস্ত হবে না। আমি কোনো দলের কাজ করতে চাই না, আমি সব মানুষের কাজ করতে চাই। সে জায়গা থেকে আমি বিশ্বাস করি যদি একটা সদিচ্ছা থাকে, আন্তরিকতা থাকে, তাহলেই কুড়িগ্রাম পরিবর্তন করা সম্ভব। সম্মিলিতভাবে জেলার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজয়ী অন্য প্রার্থীরাও। সরকার গঠন করার পরে তাদের উপরেই নির্ভর করবে তারা বৈষম্য করবে কিনা। আমরা চাইব যে সভ্যতার ভিত্তিতে প্রয়োজনীয়তা সেটার উপরেই যদি তারা কাজ করে, তাহলে আমি মনে করি যে আমরা বৈষম্যের শিকার হব না। তারা অন্যান্য অনেক সরকারকে দেখেছে, অনেক সংসদ সদস্যদেরকে দেখেছে, এবার তারা জামাতকে বেছে নিয়েছে। তার কারণ যারা বিশ্বাস করে যে জামাত সুষম উন্নয়ন করতে পারবে, এবং জামাত যেহেতু একটি দুর্নীতিমুক্ত দল বলে জামাত নিজেকে দাবি করে।
উত্তরবঙ্গের অবহেলিত এই জনপদের উন্নয়নে এবার আরও বেশি বাস্তব ভিত্তিক পদক্ষেপ নেবেন জনপ্রতিনিধিরা, প্রত্যাশা এলাকাবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।